তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। আমন্ত্রণ গ্লোবাল টেলিভিশনের টকশো প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে আলোচনা করি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আজ আমরা আলোচনা করব নতুন প্রজন্মের রাজনীতি নিয়ে। আমরা জানি বাংলাদেশে বহু বছর ধরে আমরা শুনে আসছি নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, মেধাবী প্রজন্ম তারা রাজনীতিতে খুব একটা আগ্রহী না। প্রচলিত রাজনীতির ব্যাপারে তাদের চরম বিতৃষ্ণা আছে, এক কথায় যদি বলা যায়। কিন্তু আমরা এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী যে তরুণরা তারা নিজেরাই রাজনৈতিক দল গঠন করেছেন। নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ার কথা তারা বলছেন। আরও অনেক দাবি দেওয়া তাদের আছে। একই সাথে অন্যান্য আরও অনেক দল আছে যাদের মধ্য থেকে তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে। তাহলে কি গণ অভ্যুত্থানের ফলে যেই নতুন বাস্তবতা তৈরি হলো তাতেই তরুণ প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হচ্ছে, বা অভ্যুত্থানের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ফ্যাসিবাদী সরকারের পতন তারা ঘটিয়েছে তার বিপরীতে একটি জনগণের শাসন, গণতান্ত্রিক শাসন, কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য তারা এগিয়ে আসছে কিনা, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের রাজনীতির বিষয় তরুণ প্রজন্মের রাজনীতি। আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন তরুণ রাজনীতিবিদকে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। ব্যারিস্টার মিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে আছেন সদ্য গঠিত নতুন দল, যারা অভ্যুত্থানের মূল শক্তি, তারা একটি নতুন দল গঠন করেছেন, জাতীয় নাগরিক পার্টি। সেই দলের যুগ্ম মুখ্য সংগঠক জনাব SM শাহরিয়ার। জনাব শাহরিয়ার, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলমান নানান ঘটনা নিয়ে কথা বলবো, আজকের কিছু ঘটনা নিয়েও আমরা কথা বলবো। তার আগে আমি আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো, প্রথমে ব্যারিস্টার মিলি, যেটি বলছিলাম অনেক বছর ধরে আমরা শুনে আসছি যে তরুণরা, মেধাবীরা, নতুন প্রজন্ম রাজনীতি বিমুখ, তারা রাজনীতি চায় না, করতে চায় না। এখন আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ দেখছি। আপনি এই প্রজন্মের একজন হিসেবে, তরুণ মেধাবী হিসেবে রাজনীতিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন? ধন্যবাদ প্রথমেই তরুণ মেধাবী বলার জন্য। এটা এখনো পর্যন্ত প্রমাণ করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমাদের রাজনীতিতে আসার সিদ্ধান্তটা এখন নয়। আমাদের জার্নি শুরু হয়েছে আমার বাংলাদেশ পার্টির সাথেই 2020-এ। তুলনামূলক নতুন। এটা আসলে আমি আমার রিয়েলিটিটা বলি। আমরা যারা ওয়েস্ট এডুকেটেড, আমরা যখন বাইরে গিয়েছি, পড়েছি, আমরা কিন্তু দেখেছি যে ওরা এবং আমাদের মধ্যে মেধা এবং ক্যাপাবিলিটিতে খুব বেশি কিন্তু ডিফারেন্স নাই। আমরা একই ক্লাসে পড়ছি, আমি কিন্তু ওদের থেকে ভালো রেজাল্টও করছি, কিন্তু আমরা আমাদের সরকার অথবা আমাদের রাষ্ট্রের কাছ থেকে যেটা প্রাপ্য, যেটা ওরা পায় কল্যাণ রাষ্ট্র হিসেবে, আমরা কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না এই জায়গা কিন্তু আমাদেরকে ভাবাতো। তো এই জায়গাগুলো নিয়ে যখন আমরা অনেকেই এরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বসে কথা বলতাম, তখন একটা পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে এটা মানে অনুধাবন হয় যে আমাদের যে এখন চলমান রাজনৈতিক যে দলগুলো আছে অথবা যেই সিলসিলাটা আছে, সেটা দিয়ে কিন্তু আমরা যেটা অ্যাচিভ করতে চাচ্ছি, একটা কল্যাণ রাষ্ট্র, পলিসি বেসড পলিটিক্স ইস্যু ধরে, সেই জিনিসটা আসলে পাওয়া সম্ভব নয়। তখনই কিন্তু আমরা অনেক কনসালটেন্সির পরে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করি 2019-এ, এবং 2020-এ সে প্ল্যাটফর্ম থেকে একটা দল লঞ্চ করি, যেটার মূল প্রতিপাদ্যটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আপনার যখন ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস থাকবে এবং আপনার একজন মানুষের মানবিক মর্যাদাটা থাকবে, তখন কিন্তু এগুলাই ব্যবহার করে কিন্তু ডেমোক্রেসি উইথ ডেমোক্রেসি আপনি একটা সমাজকে কিন্তু, যেটাকে আমরা বলি যে ইকুইটেবল সমাজ হিসেবে গড়ে তুলতে পারবেন এবং একটা কল্যাণ রাষ্ট্র পাবেন যেখানে আপনার নাগরিকরা নাগরিক হিসেবে ট্রিটেড হবে এবং নাগরিকরা তাদের অধিকারের ব্যাপারে সচেতন হবে। আমরা যখন প্রথম রাজনীতি শুরু করি তখন আমরা দেখেছিলাম যে এই ফ্যাসিস্ট রেজিম এমনভাবে নাগরিকদেরকে দমন পীড়ন করছিল যে তারা যে তাদের অধিকারের, মিনিমাম অধিকারের ব্যাপারটুকু বলবে সেই ব্যাপার বলতো না, এবং তাদের কি অধিকার সেটার ব্যাপারে তারা সচেতন জানতো না। তো ওই জায়গা থেকে কিন্তু আমাদের যে, কারণ আপনার যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দল কিন্তু এগুলোর ব্যাপারে কোনো কথা বলে না, খালি কে ও খারাপ তাই আমি ভালো, কিন্তু কেন ওনারা ভালো সেই জায়গা কিন্তু তারা কখনোই ক্লিয়ার করে নাই। তো এই জায়গা থেকে আমাদের
আমার রাজনীতিতে আসা। এখন যে উপযোগী পরিবেশ হয়েছে তার আগেই আপনার দল এবং আপনি রাজনীতিতে এসেছেন, তখন এই পরিবেশটা ছিল না। যেই চ্যালেঞ্জগুলো ছিল প্রচলিত রাজনীতির, সেটাকে মাথায় রেখেই কি রাজনীতির সিদ্ধান্ত? জি অবশ্যই, আপনি যে কোনো কিছু ভালো অথবা নতুন করবেন, কোনো কিছুই কিন্তু নট অফ বেড অফ রোজেস আপনাকে এভাবে মানে একদম প্লেটে দিয়ে দিবে না, এবং যেটা আপনি প্লেটে পাবেন বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, কারণ ওইটা ওভাবেই চলে যাবে। আপনাকে স্ট্রাগল করেই ওইখানে যেতে হবে। এই যে আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষ, আমরা যে স্ট্রাগল করে আজকে ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি, এটা তো একদিনে আসেনি। এই স্ট্রাগল থেকে এসেছে দেখে কিন্তু প্রত্যেকটা লোকের ভিতরে কিন্তু একটা আলাদা রিয়েলাইজেশন এসেছে, এবং নিজের কান্ট্রিকে, নিজের দেশকে ওনিং করার একটা আপনার দেখবেন ফেনোমেনন চলে এসেছে মানুষের ভিতরে। তারা তাদের মানে কান্ট্রিকে ওন করে। যখন আমাদের সীমান্তে সমস্যা হচ্ছিল, বিডিআর এর সাথে দাঁড়িয়ে লোকাল লোকজন দেখেন সীমান্ত পাহারা দিচ্ছিল, এটাকে বলে ওনিং। এই ওনিংটা কিন্তু একদিনে আসে না, এই যে স্ট্রাগল থেকে এসেছে। স্ট্রাগলটা না হলে কিন্তু আমরা এই জায়গায় আসতাম না। জি, জনাব এস এম শাহরিয়ার, আপনারা অভ্যুত্থানকারী শক্তি হিসেবে সারা দেশের মানুষের যে সমর্থন ভালোবাসা পেয়েছেন, তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক দল আপনারা গঠন করেছেন। অনেক চ্যালেঞ্জে যাচ্ছে, পুরনো রাজনীতির সাথে অনেক বিরোধ আপনাদের চলছে, সেই আলোচনায় পরে আসি। আপনি কি শুধুমাত্র অভ্যুত্থানে যুক্ত থাকার কারণে বা উপযোগী পরিবেশের কারণে রাজনীতিতে এসেছেন, নাকি রাজনৈতিক অঙ্গীকার আপনার ছিল, হয়তো সেটি দেরিতে শুরু হয়েছে? কোন প্রেক্ষাপটে আপনার রাজনীতিতে আসা? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের জার্নিটা অনেক পুরোনো। আমি 2015 সালে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তখন নো ভ্যাট মুভমেন্ট দিয়ে ব্যক্তিগতভাবে আমার জার্নি শুরু, এবং আমাদের সমসাময়িক অনেকের জার্নিটাই সেখান থেকে শুরু। এবং সেই মুভমেন্টটা সফল করার পরবর্তীতে হচ্ছে আপনার রাষ্ট্রীয় যত ধরনের আন্দোলন ছিল, তনু হত্যা মামলা নিয়ে একটা মুভমেন্ট ছিল, ক্যাম্পাসে হচ্ছে এন্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে মুভমেন্ট ছিল, সেগুলোতে সক্রিয় থাকা। এবং আপনি যদি দেখেন 2018 যে কোটা সংস্কার আন্দোলন ছিল, যেখানে হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের অনেক নেতা যারা সেখান থেকে উঠে এসেছেন, সেই কোটা সংস্কার আন্দোলন। এবং সবচেয়ে বড় নিয়ামক ভূমিকা যেটা রেখেছে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন। আপনি যদি খুব সূক্ষ্মভাবে দেখেন, 2018 নিরাপদ সড়ক আন্দোলনে কলেজের এবং স্কুলের শিক্ষার্থীদের উপর যেভাবে চরম আকারে হামলা করা হয় ছাত্রলীগের গুন্ডাদের দিয়ে এবং পুলিশদেরকে দিয়ে, এবং যেভাবে তাদেরকে নিপীড়ন করা হয়, সেই ক্ষোভটা যে প্রজন্মের মধ্যে ছিল, সেই প্রজন্মই কিন্তু 2024 এসে যখন তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসে এবং তারা মানে আরো ক্যাপেবল হয়ে ওঠে, তখন কিন্তু তার চূড়ান্ত বিস্ফোরণটা আমরা 2024-এ দেখতে পাই। এবং আমরা মানে আমার ব্যক্তিগত জার্নির কথা যদি বলি, আমি কিন্তু এই জার্নির মধ্যে দিয়ে, তার মানে এন্টি ফ্যাসিজম একটা জার্নির মধ্যে দিয়ে আমরা অলওয়েজ ছিলাম, আমরা সবসময় ছিলাম। এবং আপনি যদি লক্ষ্য করেন 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে হচ্ছে যখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তখন কিন্তু আমাদের তরুণ প্রজন্ম থেকে আমরা আলোচনা তুলেছিলাম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, যে দেখেন আওয়ামী লীগ 2023-এ এসে যে পর্যায়ে দাঁড়িয়েছে, এই পর্যায়ে আওয়ামী লীগকে শুধুমাত্র একটি নিয়মতান্ত্রিক নির্বাচন দিয়ে বিদায় করা সম্ভব না, কারণ আওয়ামী লীগের সেই অবস্থানটি নেই। আওয়ামী লীগকে যদি আমরা বিতাড়িত করতে চাই, অবশ্যই একটি গণ অভ্যুত্থান প্রয়োজন। এবং আমাদের সেই আলোচনাগুলোকে তখন তাত্ত্বিক আলোচনা বলা হয়েছে, এবং বিএনপিকে অনেক সময় বলা হয়েছে আমরা গণতন্ত্রের বিরোধিতা, যে বক্তব্য আমরা এখনো শুনতে পাচ্ছি। ঠিক আছে, আলটিমেটলি 2024-এর জুলাই এবং আগস্ট মাসে কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগকে বিদায় করার জন্য একটি গণ অভ্যুত্থানেরই প্রয়োজন হলো। শুরুটা কিন্তু গণ অভ্যুত্থানের লক্ষ্যে শুরু হয় নাই। এই দেখেন, গণ অভ্যুত্থানে হচ্ছে একটি স্পার্ক থেকে হয়, গণ অভ্যুত্থান কখনো পরিকল্পনা করে হয় না। আপনি 69-এর গণ অভ্যুত্থান দেখেন, আপনি 90-এর গণ আন্দোলন দেখেন, কোনো কিছুই হচ্ছে পরিকল্পনা মাফিক হয় না। গণ অভ্যুত্থানের শুরুটাই হয় হচ্ছে ভিন্ন কোনো একটা কারণে, তারপর একটি স্পার্ক আসে, এটার মধ্যে অনেকগুলো নিয়ামক কাজ করে, বহু বছরের পুঞ্জীভূত ক্ষোভ কাজ করে, তার সমন্বয়ে পরবর্তীতে এটি গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়, যার কারণে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। এর আন্দোলনগুলোতে আমরা দেখিনি সাধারণ মানুষকে, শুধু রাজনৈতিক কর্মীরা রাস্তায় ছিল। এই যে সাধারণ মানুষের অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থান সফল হয়। এবং আমরা যে এন্টি ফ্যাসিজম যে জার্নির মধ্যে দিয়ে ছিলাম, সেই জার্নির মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমাদের এন্টি ফ্যাসিজমের যে জার্নিটা, সেটি এখনো শেষ হয়নি। অর্থাৎ শুধুমাত্র গণ অভ্যুত্থানের অংশ হওয়ার কারণে আমাদের রাজনীতিতে আসে না। তার মানে একটা দীর্ঘ প্রক্রিয়া, সেটি আপনার ছাত্র জীবন বা বিভিন্ন সময়ের যে আন্দোলনগুলোর সাথে যুক্ত থাকার মধ্য দিয়ে সেটি এসেছে। ফলে এখন হঠাৎ করে উপযোগী পরিবেশ মনে করে রাজনীতিতে এসেছেন সেরকম না। কিন্তু আপনার দলের তো মানে প্রায় সবাই বলা যেতে পারে তরুণ বয়সের দিক থেকে, তাদের সবারই কি এই ধরনের পাস্ট আছে, নাকি একেবারে ফ্রেশ অনেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে?
ফ্রেশ হয়তো অনেকে যুক্ত হচ্ছেন, কিন্তু আপনি যদি নেতৃত্ব স্থানীয় দেখেন, নেতৃত্ব স্থানীয় সবারই একটা দীর্ঘ জার্নি আছে, এবং অন্তত 2018 থেকে ম্যাক্সিমামের জার্নিটা শুরু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এবং এখন যে শুধু উপযুক্ত পরিবেশে এসেছে বলেই আপনার এই আলোচনাটার সাথে কিছুটা আমার দ্বিমত, কারণ এখনো বাংলাদেশের রাজনীতিতে তরুণদের রাজনীতি করার মতো উপযুক্ত পরিবেশ আসে নাই। বরং আমরা মনে করি আমাদের যে এন্টি ফ্যাসিজম যে আমাদের মুভমেন্টটি ছিল, আমাদের যে অবস্থানটি ছিল, সেই এন্টি ফ্যাসিজমের বাংলাদেশ অর্থাৎ ফ্যাসিজম বিরোধী বাংলাদেশকে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে সেখানে নিয়ে আসতে পারি নাই। এই কারণেই আমাদের এই নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু এখান থেকে, যে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কারণ এই ব্যবস্থার বিলোপ ব্যতীত আগামীকালকে আপনি যাকেই প্রধানমন্ত্রী করেন না কেন তার হাসিনা হয়ে উঠতে খুব বেশি দিন সময় লাগবে না। এবং সেই লড়াইটিকে চলমান রাখার জন্য শুধুমাত্র উপযুক্ত পরিবেশ না, উপযুক্ত পরিবেশ এখনো বাংলাদেশের তরুণদের জন্য তৈরি হয়নি, বরং সেই লড়াইটিকে জারি রাখার জন্য এবং সেই যে আমাদের অভিষ্ট লক্ষ্য ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠায় গণমানুষের গণতান্ত্রিক যে সংবিধান, সেই সংবিধানটি অর্জনের জন্যই আমাদের রাজনৈতিক দলের হচ্ছে যে দলটি সেটিকে নিয়ে আসা হয়েছে, এবং আমাদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সেই লড়াইটিকে চলমান রাখার মধ্য দিয়ে আমরা আশা রাখি যে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। জি, ছোট করে শুনবো, আপনার কি মনে হয় যে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তরুণদের রাজনীতিতে আসার জন্য ব্যাপক হারে? আমি তো মনে করি মানে যদি কেউ আমাদের মতো অ্যাটলিস্ট আমাদের মতো ফ্যাসিস্ট আমলে রাজনীতি করতো, তার কাছে তো এখন মানে মোটামুটি স্বর্গ মনে হবে। কারণ একেবারে নতুন যারা আসবে তাদের জন্য হয়তো অনেক বেশি অনুকূল, অনেক অনেক অবশ্যই, কারণ মানুষের মাইন্ডসেটও কিন্তু অনেক অনুকূল। আমরা যখন এসেছি তখন মানুষের বাড়ি প্রথমতই আমাদেরকে যেটা ফেস করতে হয়েছে যে 47টা রাজনৈতিক দলের ভাত নেই, আপনারা এসে আবার কি করবেন। মানে তখন তো 47 to 48 রেজিস্টার্ড রাজনৈতিক দল ছিল, ঠিক আছে, মেইন 2-3টাই আমরা নাম জানি, বাট 48 মেইন রেজিস্টার্ড, তো 48টা যদি ভাত না থাকে আপনার ভাত কোথা থেকে আসবে? তো সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের একটা কিন্তু যে মানসিক যে অবস্থানটা এটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে না। মানুষ কিন্তু নতুন মুখ দেখতে চাচ্ছে, মানুষ নতুনদের কথা শুনতে চাচ্ছে এবং বৃহৎ আকারে সাড়া দিচ্ছে। আপনি এই আগে একটা ফ্যাসিস্ট আমলে এই সাড়া দেওয়ার প্রমাণটা কোথায় দেখছি আমরা? এই প্রমাণটা আমি বলছি যে ফ্যাসিস্ট আমলে আপনি একটা নতুন প্ল্যাটফর্ম অথবা রাজনৈতিক দল যদি খোলার ঘোষণা দেন, কয়জন মানুষকে আপনি পাবেন, কয়টা টিভি চ্যানেলকে পাবেন, কয়জন রিপোর্টারকে পাবেন যে ওখানে গিয়েছে। আমরা তো খুলেছি, আমরা তো জানি আমাদের কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হতো। একটা আমাদের যে রাজনৈতিক প্রোগ্রামগুলো একটা রিপোর্ট করানোতে আমাদের কত কষ্ট হতো, কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে পরে ফোন দিত যে আমাদের তো এই জায়গা থেকে মানা আছে। আপনারা জানেন, সবাই জানেন যে কোন কোন জায়গা থেকে এই বাধাগুলো আসতো। সেই জিনিসগুলো তো এখন একেবারেই বলতে গেলে নেই। এবং আপনি গণমানুষ যেভাবে মানে আপনি কি ফ্যাসিস্ট আমলে কোনোদিন মানিক মিয়া এভিনিউ বন্ধ করে এভাবে করে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে পারতেন? হয়তোবা না, হয়তোবা না, আমরা জানি পারতেন না, বিকজ আমরা তো এই জায়গা থেকে এসেছি। আমরা আমাদের এটা নির্ভর করে সরকারের সাথে সম্পর্কটা কেমন। সরকারের সাথে যাদের সম্পর্ক তারাও মনে হয় নিজের আত্মগ্লানিতে এরকম বড় করতে দেখেছি তো, বিএনএম টিএনএম অনেক কিছু খুললো, তারা তো কই আত্মপ্রকাশ ভাবে করেনি, তাদের অফিস পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সেগুলোকে কিংস পার্টি বলা হয়। আবার ওনাদের দলের ব্যাপারেও এরকম দাবি অনেকে করেন যে ওনারাও কিংস পার্টি। আপনার কি মনে হয়? নতুন দল আসলে অনেক কিছুই এরকম দাবি থাকবে। একদিক থেকে দেখলে তো অবশ্যই কিংস পার্টি মনে হবে, বিকজ যেটা উনাদের দলের যে আহ্বায়ক, উনি তো জাস্ট তার দুদিন আগেই মানে সরকার থেকে পদত্যাগ করে আহ্বায়ক হয়েছেন, তো উনি তো নিশ্চয়ই উড়ে এসে জুড়ে বসে আহ্বায়ক হন নাই, হি হ্যাড স্টেক ইন দ্যাট এই নতুন যে এটা পার্টিতে, তো তাহলে তো এই জন্যই তো উনি আহ্বায়ক হয়েছেন। আবার যদি আরেক দিক থেকে দেখেন, বাংলাদেশে বহু কিংস পার্টি আছে, সুতরাং কেঁচো করতে সাপ বের করার দরকার নেই। আমাদেরকে এখানে দেখতে হবে যে কিংস পার্টি হওয়াটা দোষের না, জনসমর্থন পাওয়াটা হচ্ছে ব্যাপার। এক্স্যাক্টলি, যে কিংস পার্টি মানে হয়ে গেলেই যে এটা একদম খারাপ জিনিস, এটাতে কোনো সমর্থন দেওয়াই যাবে না, তাহলে তো এখনকার সবচেয়ে লার্জেস্ট পার্টি যাদের সমর্থন আছে তাদেরকেও দেওয়া যাবে। একইভাবে হয়েছিল, যদিও প্রেক্ষাপট ভিন্ন। জনাব শাহরিয়ার, কিংস পার্টির কথা নিশ্চয়ই সকালে বিকালে আপনারা শোনেন, সেগুলো জবাবও হয়তো দেন, কিন্তু সরকারের সাথে সম্পর্ক বা জনাব নাহিদ ইসলাম এসে আপনাদের দলের হাল ধরলেন, আপনাদের আরও দুজন সহযোদ্ধা সরকারে রয়ে গেছেন এবং প্রধান উপদেষ্টা যথেষ্ট সফট কর্নার আপনাদের ব্যাপার আছে, এগুলো দেখেই তো মানুষ কিংস পার্টি বলে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে দুইজন সহযোদ্ধার কথা বলা হয় তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সহযোদ্ধা না, তারা এই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা। মানে এখন জাতীয় নাগরিক পার্টির হন নাই, তারা এই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, এই গণ অভ্যুত্থানের পক্ষের যত শক্তি রয়েছে সকল শক্তির সহযোদ্ধা হিসেবে এই দুজন হচ্ছে এই সরকারে রয়েছেন। তারা ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতি করবে তার গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারি না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওনাদের এই দলে আসার সম্ভাবনা নাই, সেটা ভবিষ্যৎ বলবে। তারা রাজনীতি করবে কিনা, রাজনীতি করলে তারা এই দলের সাথে রাজনীতি করবে না অন্য কোনো দলের সাথে রাজনীতি করবে, সেটা
সময় বলবে, সেটা ভবিষ্যৎ বলবে। আর হচ্ছে নাহিদ ইসলামের যে ব্যাপারটা, দেখেন নাহিদ ইসলাম হচ্ছে আহ্বায়ক হিসেবে যখন এখানে আসেন, এটা হচ্ছে এই আন্দোলনের যারা হচ্ছে পক্ষের শক্তি, আমরা আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটা জনমত জরিপ করি, আমরা সাধারণ মানুষের কাছে যাই, 2 লক্ষ অধিক মানুষের মতামত নেই আমরা, এবং সাধারণ মানুষের সাথে কথা বলি। তাদের একটা চাওয়ার জায়গা ছিল যে এই গণঅভ্যুত্থানের এক দফার যে অন্যতম চেনা মুখ নাহিদ ইসলাম, তারা চায় না নাহিদ ইসলাম সরকারে থাকুক, তারা চায় নাহিদ ইসলাম জনতার কাতারে আসুক, সে জনতার সাথে চলুক, কারণ সরকার অনেক জায়গায় ঠিকমতো ফাংশন করতে পারছে না। তারা চায় যে নাহিদ ইসলাম জনগণের সাথে এসে জনগণের যে দায় ও দরদের রাজনীতি, সেই রাজনীতির সাথে তাদের সাথে করুক। সেখান থেকেই নাহিদ ইসলামের সরকার ছেড়ে আসে, এবং সেখান থেকেই সরকার ছেড়ে এসে নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত হয়। এবং আপনি যদি দেখতে পান নাহিদ ইসলাম যখন বক্তব্য দিতে দাঁড়ান এবং তিনি যখন স্লোগান দেন, আপনি যদি মানুষের মধ্যে সেই শিহরণ দেখেন, মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেন যদি সেই সময়, তাহলে সেটি আপনাকে প্রমাণ করে দিবে যে নাহিদ ইসলাম জনতার কাতারে আসার জন্য জনগণের কি পরিমাণ একটা চাপের জায়গা ছিল, প্রথমত। দ্বিতীয়ত, কিংস পার্টি বলার একটা রিজন যেটা হচ্ছে, প্রধান উপদেষ্টা হচ্ছে তরুণদের রাজনীতির প্রতি তার একটি সহমর্মিতার জায়গা আছে, একটি সহযোগিতার জায়গা আছে, কিন্তু শুধু স্পেসিফিক আপনার হচ্ছে এনসিপির প্রতি হচ্ছে তার কোনো ধরনের সহযোগিতা কিংবা সহমর্মিতা এরকম পরে হয়েছে। কিন্তু আপনাদের মানে এই অভ্যুত্থানকারী শক্তির প্রতি ওনার সমর্থন তো প্রকাশ, সেটি তো অবশ্যই এই অভ্যুত্থানের রাজনীতি করার ব্যাপারে উনি তো অবশ্যই এই ব্যাপারে অনুপ্রাণিত করেন যে তরুণরা রাজনীতি করুক, এই অভ্যুত্থানের শক্তিরা রাজনীতি করুক। এটি হচ্ছে উনার হচ্ছে যেটা চাওয়া, যে আসলে উনার নিজের একটা 3-0 পলিসি আছে যেটা বিশ্বে অনেক পরিচিত। উনি চান যে তরুণরা সকল ক্ষেত্রে, ক্লাইমেট এর ক্ষেত্রে ফাইট করুক, তরুণরা হচ্ছে পলিটিক্সে ফাইট করুক। এটা উনার নিজস্ব একটা চাওয়ার জায়গা, সেই জায়গা থেকে মানে উনার এই প্রত্যাশাটাই কি আপনারা পূরণ করছেন? না, ব্যক্তি ওনার কোনো প্রত্যাশা আমরা পূরণ করছি না। ব্যক্তি আমরা সাধারণ মানুষের যে চাও, আমরা যে বললাম যে আমরা যে লড়াইটা, আমরা যদি দেখতে পেতাম যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে কেন আমরা 6 মাস সময় নিলাম একটি দল গঠন প্রক্রিয়ায়, আমরা যদি 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে দেখতে পেতাম যে বাংলাদেশে আমরা যে হচ্ছে এক দফাটি দিয়েছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেই ব্যবস্থার বিলোপের জন্য রাজনৈতিক দলগুলো, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমতে রয়েছে এবং তারা সেই অনুযায়ী কাজ করছে, এবং যে সংস্কার কমিশনগুলো রয়েছে এবং বর্তমান যে সরকার রয়েছে, তারা যদি বারবার দেখেন, আমরা হচ্ছে জুলাই প্রোক্লেমেশন যখন দাবি করলাম, তারা বলল রাজনৈতিক দল চায় না, এই কারণে জুলাই প্রোক্লেমেশন দিতে পারবে না। আমরা যখন স্থানীয় সরকার নির্বাচনের আগে কথা বলি, আমরা যখন ডাকসু নির্বাচনের কথা বলি, বলে রাজনৈতিক দলগুলো চায় না। আমরা যখন তাদের কাছে সংস্কারের কথা বলি, বিচারের কথা বলি, তারা বলে রাজনৈতিক দলগুলো চায় না, রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচনই চায়। তাই আমরা পরীক্ষা দিতে এসেছি যে এবার আমরাও রাজনৈতিক দল বিচার চায় কিনা, এবার আমরা জনমানুষকে সাথে নিয়ে সেটা প্রমাণ করতে চাই। রাজনৈতিক দল সংস্কার চায় কিনা সেটি আমরা প্রমাণ করতে চাই। দেখেন, যখন বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো চায় না, ওখানে একটি দলই চায় নাই, একটি দলই হচ্ছে জুলাই প্রোক্লেমেশন চায় নাই, একটি দলই হচ্ছে সংস্কার চায় না, একটি দলই হচ্ছে বিচার নিয়ে আলাপ দিতে চায় না। তারা বরং চায় হচ্ছে যে আগে নির্বাচনটা হোক। তারা মনে করে যে জুলাই আগস্টের যে 2000 শহীদের যে ত্যাগ, এই ত্যাগটি হচ্ছে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া, কিন্তু এই ক্ষমতার পালাবদলের প্রক্রিয়ায় যে কেউ হচ্ছে রাক্ষস হয়ে উঠবে। আমরা চাই এই ক্ষমতার পালাবদল প্রক্রিয়াটি সুনিশ্চিত হোক। দেখেন, নির্বাচন আমরাও চাই, কিন্তু আমরা চাই নির্বাচন একটি প্রক্রিয়া হোক। 90 পরবর্তী বাংলাদেশে কিংবা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশের পলিটিশিয়ানরা কোন ধরনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে পেরেছে? কোন ধরনের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তারা বের করতে পেরেছে? কয়েকবার হয়েছে, কখনোই হয় নাই 90 এর পরে। 96 এর নির্বাচন কখনোই শান্তিপূর্ণ প্রক্রিয়া ছিল না। 2001 এর পরের নির্বাচন দেখেন, সেখানে হচ্ছে স্পষ্টত দাবি আছে 2001 এর পরে যারা ক্ষমতা গ্রহণ করে তারা কি পরিমাণ প্রতিপক্ষ রাজনৈতিক যে কর্মী রয়েছে তাদের উপর নিপীড়ন চালিয়েছে। 2001 এর পর 2006 আসেন, সেখানে 111 এর মতো ঘটনা ঘটেছে। কোনোবারই নির্বাচন লাশ ব্যতীত আসে নাই। প্রত্যেকবার হচ্ছে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, সেটি সহিংসতা কি না, একটা হচ্ছে নির্বাচনী সহিংসতা, সেটি ভিন্ন জিনিস, সেই আলাপে যাচ্ছি না। নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, সেখানে মানুষকে জীবন দিতে হচ্ছে। যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে, সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, বিচারপতির বয়স বাড়বে কি বাড়বে না, সেই জন্য মানুষকে জীবন দিতে হয়েছে। সেই আমি তার পেছনের এর আগের তার পেছনে আপনি যদি বলতে পারেন যে 2001 এর নির্বাচনটি হয়তো শুধুমাত্র নির্বাচনী সহিংসতা ব্যতীত আর কোনো ধরনের কোনো ডিসপুট সেখানে ছিল না, শুধুমাত্র 2001 এর নির্বাচন। এবং এখন পর্যন্ত তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার কোনো সঠিক নিয়ম তারা বলতে পারেনি। কেন পারে নাই? কারণ হচ্ছে আপনার তত্ত্বাবধায়ক সরকার আপনি দিবেন, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার দিলে হবে না। আপনার যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়ায় সেখানকার প্রধান কে হবেন, আপনি যদি সেই জায়গাটিকে কোনো আইনের মাধ্যমে নিশ্চিত করতে না পারেন, সেখানে যদি আপনি সাবেক প্রধান বিচারপতিকে দেন, আপনি যদি বিচার ব্যবস্থা সংস্কার না করতে পারেন, বাতিল করেছে বিগত সরকার, সেটিকে যদি ফিরেও আনা হয়, বিএনপি তো শুধু নির্বাচন চাচ্ছে, সেটিকে যদি ফিরেও আনা হয়, আপনি যদি হচ্ছে
হচ্ছে বলেন সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, তাহলে আপনার যে হচ্ছে আপনার হচ্ছে যে বিচারালয়, সেই বিচারালয়কে আপনার স্বাধীন রাখতে হবে। সেই বিচারালয়কে যদি আপনি স্বাধীন না রাখেন তাহলে সেই প্রধান বিচারপতি নিয়োগ কে হবে সেটা কিন্তু প্রাইম মিনিস্টার ঠিক করে দিবে। আচ্ছা, এবার আপনি হচ্ছে নির্বাচন কমিশনে একটা মেজর রোল প্লে করা উচিত। আপনি যদি নির্বাচন কমিশনের হচ্ছে যারা কমিশনার হবেন সেই প্রক্রিয়াকে কোনো স্বাধীন কমিশনের আন্ডারে আনতে পারেন, সেই নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত যে ডিসিএসপিরা কাজ করেন সেই ডিসিএসপিদের নিয়োগ এবং বদলিকে যদি আপনি কোনো স্বাধীন কমিশনের আন্ডারে না আনতে পারেন, তাহলে দেখেন পুরো একটা সিস্টেম, পুরো সিস্টেমের এরকম দফায় দফায় বিভিন্ন জায়গায় যদি আপনি চেঞ্জ আনতে পারেন, শুধু একটা নির্বাচন দিয়ে কি আপনি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে পারবেন? কখনোই পারবেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটা কি গুরুত্বপূর্ণ না? বাংলাদেশ অগণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ যদি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে থাকতো, আজকে এখানে বসে আপনি অন্তত আমাদের দুইজনকে এখানে অতিথি করতে পারতেন না, প্রথম কথা। দ্বিতীয়ত, এইখানে অকপটে সরকারের যেভাবে সমালোচনা হচ্ছে, প্রতিদিন ঢাকার রাস্তায় যে পরিমাণ আন্দোলন হচ্ছে, কিংবা যেভাবে স্বাধীনভাবে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করছে, যেভাবে আমাদেরকে সমালোচনা করা হচ্ছে প্লাস অন্যান্য পার্টিগুলোকে সমালোচনা করা হচ্ছে, এগুলোর কোনোটাই প্র্যাকটিস হতো না। তার মানে ডেমোক্রেসি শুধুমাত্র ইলেকশন না, ডেমোক্রেসি অনেক বড় একটা জায়গা। ইলেকশন হচ্ছে নির্বাচিত সরকারের মাধ্যমে সেই অধিকার নিশ্চিত করা যায়। আমি তাহলে আলাপটা শেষ করে আপনার অনির্বাচিত সরকার জায়গা আসি। এই ডেমোক্রেসি অনেক বড় একটা জায়গা, তার মধ্যে নির্বাচন হচ্ছে ওয়ান অফ দ্য এলিমেন্ট, যেটি ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া। আর হচ্ছে আপনি যে আলোচনাটিতে নিয়ে আসলেন, যে কি যেন বলেন লাস্টে, না আমি বলছি অনির্বাচিত সরকারের অধীনেও অধিকার নিশ্চিত করা যায়, সেটা বলতে চাচ্ছেন আপনি? দেখেন, অনির্বাচিত সরকারের অধীনে অধিকার নিশ্চিত করা যায় না। ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের, জনগণের সরকার কিনা, জনগণের সরকারের উপর অবশ্যই অধিকারটি নিশ্চিত করা যায়। এবং এই সরকারকে যদি শুধু আপনি অনির্বাচিত সরকার বলেন, কাগজে কলমে নির্বাচিত 2014 পরে 5 বছরের সরকার আমরা দেখেছি, 2018 পরে নির্বাচন দেখেছি না, কাগজে কলম নির্বাচিত সরকার ছিল। তো আপনি তো কাগজ দিয়ে কোনোদিন ওই সরকারকে অনির্বাচিত ছিল না সবার কাছে। এর জন্যই বলছি যে সরকার নির্বাচিত নাকি অনির্বাচিত তার চেয়ে বড় কথা হচ্ছে সরকারের ম্যান্ডেট আছে কিনা জনগণের কাছে, সরকারের দায়বদ্ধতা আছে কিনা জনগণের কাছে। 7 মাস আগের ম্যান্ডেট আর এখনকার ম্যান্ডেট এক কিনা সেই আলোচনা আপনার কাছ থেকে শুনবো, আপনার কাছেও জানবো। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। আমরা তরুণ প্রজন্মের রাজনীতি এবং সমসাময়িক বিষয় এর মধ্যে ঢুকে পড়েছি। বিরতির পরে আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, নির্বাচন, সংস্কার, সাবেক প্রধানমন্ত্রী সহ অন্য অনেকের বিচার, এই প্রক্রিয়াগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আজকে কথা বলছি তরুণ প্রজন্মের রাজনীতি নিয়ে। আমাদের সাথে আছেন দুজন তরুণ রাজনীতিবিদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক জনাব SM শাহরিয়ার। আমরা এই পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার দেখব। তিনি ব্রিটিশ টিভি চ্যানেল স্কাই নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বিচার নিয়ে কিছু কথা বলেছেন, অন্যান্য বিষয়ে কথা বলেছেন। আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনায় ফিরব। দক্ষিণ এশিয়ায় স্কাই নিউজের প্রতিনিধি কর্ডেলিয়া লিঞ্চিকে এবার সাক্ষাৎকার দিলেন প্রধান উপদেষ্টা। বুধবার বার্তা সংস্থাটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারটিতে গেল জুলাই আগস্টের গণহত্যা, আয়নাঘরের বিভৎসতা, গণহত্যার বিচার, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, উপস্থিত না থাকলেও শেখ হাসিনার বিচারের কাজ থেমে থাকবে না। তাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। অপরাধীকে ফেরত পাঠাতে দেশটির আইনগত বাধ্যবাধকতা আছে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. আয়নাঘরের বাস্তবতা মধ্যযুগীয় বিভৎসতাকেও হার মানায় উল্লেখ করে সরকার প্রধান জানান, যারা এসব মানবতা বিরোধী অপরাধে সহযোগিতা করেছে, হতে পারে পরিবারের সদস্য, আশ্রিত ব্যক্তি বা সহযোগী, তাদেরও একই ধরনের বিচারের মুখোমুখি হতে হবে। Shock will be very mild word in a situation like that, when you see things and you've been hearing about it, you've met those people who suffered through those most heinous thing you can imagine a human being can do to another human being.
It's just the ugliest thing that you can see, you can feel, you can observe. ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিযোগ, অপরাধে জড়িত ব্যক্তিদের সংখ্যা আর অপরাধের ব্যক্তির কারণে কাজ শুরু করতে কিছুটা সময় লাগছে, কিন্তু এটা প্রতিষ্ঠিত পতিত সরকারের সবাই এর সাথে জড়িত ছিল, আর বিভিন্ন বাহিনীর অতি উৎসাহীরা তো যুক্ত ছিলই। We are trying. We cannot guarantee because we are a short-lived government that because legal process is very slow, so we cannot push it either. So we are identifying, we're letting them go through the process. Some will get punished, some will still be under the process, some will still be untraceable, trying to find out where that person is, what happened to that person, and so on. So I would say we'll do our best to do as many as possible during our time, but many of them will be in progress in the situation. They didn't get the punishment yet, but they are going through the process. সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা আরো জানান, মিয়ানমারের নতুন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের নিরাপদ আশ্রয়স্থল থেকে রাখাইনের নিরাপদ বসতি স্থাপনের উপর বেশি গুরুত্ব দিচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়। We started discussing with the international organizations. মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, একজন আইনজীবী হিসেবে বিচারের অগ্রগতি এখন পর্যন্ত যেটুকু দেখছেন বা যেটুকু প্রত্যাশা করেছেন তার মধ্যে কি কোনো তফাৎ আছে, বা আপনি কি সন্তুষ্ট এই অগ্রগতিতে? প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছুটা তফাৎ আছে, এবং এটা আমার মনে হয় দিস ইজ হোয়াটস কল রিয়েলিটি চেক, থাকবেই। বাট যেটা হলো যে এখন গতি কিছুটা কিন্তু আমাদের গতি পেয়েছে। আমরা প্রথম 3-4 মাস আমরা যারা আইন নিয়ে কাজ করি, হয়তো জনগণের চোখ ওদিকে না থাকলেও ফ্রম ডে ওয়ান আমাদের কিন্তু চোখ ওদিকে ছিল। আমরা কিন্তু দেখেছি যে অথবা আমরা যে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে যেই কথাগুলো বলা হচ্ছিল যে তাদেরকে হেল্প করা হচ্ছে না, তাদেরকে এনাফ রিসোর্সেস দেওয়া হচ্ছে না। তো আপনি যখন এনাফ রিসোর্সেস দিবেন না, এটা তো একটা কেস আমি জানি যে সে খুন করেছে, কিন্তু বিয়ন্ড রিজনেবল ডাউট স্টাবলিশ করা কিন্তু একটা অনেক টিডিয়াস এবং লং প্রসেস। কিন্তু এই প্রসেসটাতে অনেকগুলা মানে জাস্টিস এনশিওর করা। আপনি মানে এই আইসিটির তো একটা প্রথমে বদনাম আছে ক্যাঙ্গারু কোর্ট, এখন যদি আরেক পার্টের ক্যাঙ্গারু কোর্ট হয়ে যায় সেটাও তো ভালো হবে না। সুতরাং আপনি যেটা বলেন যে জাস্টিস মানে ক্যাঙ্গারু কোর্ট না হয় জাস্টিস এনশিওর করতে হলে কিন্তু ওই লম্বা প্রসেস দিয়ে যেতে হবে, যেইটা আমরা বলেছিলাম যে যুদ্ধ অপরাধের মামলাগুলা যে জুডিশিয়াল প্রসেস ডিউ প্রসেসটা ফলো করেনি, সেই দোষে যেন এটা দোষী না হয় তার কারণে কিন্তু এই লম্বা প্রসেসটা ফলো করা। এই জন্য প্রসেসটাও খুব লম্বা আমরা জানি। তার উপরে হলো যে এনাফ রিসোর্সেস না থাকলে জিনিসটা আরো লম্বা হয়ে যায়। তো এখন কিছুটা গতি পেয়েছে, বাট আমি মনে করি যদি আরো রিসোর্সেস দেওয়া হয় আমরা আরো দ্রুত, এবং আমাদের যে প্রত্যাশার জায়গাটা যে আরো দ্রুত এবং ভিজিবল জাস্টিস। আরেকটা ব্যাপার আমরা বারবার বলি, আমরা যখন বিভিন্ন সময় ইউএন অথবা যাদের অংশীজনদের সাথে মিটিংয়ে বসি, যে ভিজিবল জাস্টিস বলে একটা কথা আছে। মানুষ কিন্তু আপনার জাস্টিসটা হতে দেখতে চায়, আপনি খালি বললেন হচ্ছে সিনও হতে হবে, কারণ মানুষের ওই যে ক্লোজারটা লাগবে। এখানে অনেক ভিকটিম আছে, কিন্তু আমরা শুধু 1400 যে জুলাইয়ের যাদের আছে তাদের কথা বলছি, আমরা কিন্তু এই 16 বছরের হাজার হাজার ভিকটিমদেরকে ভুলে যাচ্ছি। কিন্তু এটা ভুলে গেলে হবে না, এখানে অনেক ভিকটিমদের কষ্ট, কান্না এবং অনেক দুঃখ দুর্দশা আছে। এই মানবিক একটা যে বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ের একটা ভিজিবল জাস্টিস যদি তারা দেখতে না পায়, তাহলে কিন্তু তাদের কাছে মানে মনে হবে, সিম করবে যে এই গণঅভ্যুত্থানটা আসলে মানে কোনো রেজাল্ট বয়ে আন নাই। সুতরাং ওই জায়গাটা এনশিওর করতে হলে ভিজিবল জাস্টিসে যেতে হবে, এবং ভিজিবল জাস্টিসে যেতে হলে এই এখন যে প্রসিডিওরটা হচ্ছে এইটাকে আরো ট্রান্সপারেন্ট মানে ওপেন টু দ্য পাবলিক। আমরা বারবার এবি পার্টি থেকে বারবার বলে আসছি যে আপনারা দরকার হলে আমাদের সংসদ টিভি আছে, পার্লামেন্ট মানে সরাসরি প্রচার করার মতো এরকম টিভি দিয়ে আপনারা ওপেন, যেটা আপনার প্রত্যেকদিন প্রসিডিওর হচ্ছে সেটাকে আপনারা লাইভ টেলিকাস্ট করেন। এবং আপনারা আমি আজকে দেখলাম বিডিআর হত্যাকাণ্ডে পিলখানা কমিশন আপনার উইটনেস ওপেনলি চাচ্ছে, সবার মোবাইলে এসেছে আজকে, কালকে রাত 12:30 মনে হয় মেসেজটা আমার মোবাইলে এসেছে। এভাবে কিন্তু আপনারা ওপেনলি উইটনেস ডাকেন, যে এইরকম মানবতা বিরোধী কাজগুলোতে আপনার ওপেন উইটনেস ডাকেন এবং সেই উইটনেসদেরকে আপনি কথা বলার সুযোগ দেন। এই কথা বলার সুযোগটাও কিন্তু অনেকটা জাস্টিসের মতো এবং একটা ওষুধের মতো আরো বেশি ট্রান্সপারেন্সি চাচ্ছেন আপনি। ইন অ্যাবসেন্সিয়া বিচার হচ্ছে শেখ হাসিনা সহ আরো অনেকের যারা
পালিয়ে গেছেন দেশের বাইরে। ইন অ্যাবসেন্সিয়া বিচার হতেই পারে, আইনে কোনো সমস্যা নাই, কিন্তু সেটার এক্সিকিউশনটা তো বেশি জরুরি। যারা অভ্যুত্থানে আত্মহতি দিয়েছেন বা 16 বছর যারা নানাভাবে নির্যাতন ভোগ করেছেন, তো ইন অ্যাবসেন্সিয়া বিচার হলো, রায় হলো, সেটার এক্সিকিউশন হলো না। বিকজ এক্সট্রাডিশন ট্রিটি নিয়ে আমরা জানি কিছু জটিলতা আছে ভারতের সাথে। সেই ক্ষেত্রে আপনি সাধারণ মানুষ কতটা সন্তুষ্ট হবে যে ওনার অনুপস্থিতিতে বিচার হয়েছে, রায় ঘোষণা হয়েছে, কিন্তু সেটা কার্যকর করা যাচ্ছে না? এখানে এটা কিন্তু একটা মানে আপনাকে প্রথমে বুঝতে হবে যে তাকে তো সমন করলে সে যে চলে আসবে এরকম তো ব্যাপার না। তাই বলে কি বিচারটা চলবে না? চলতেই হবে এবং রায়টাও হতে হবে। রায়ের কিছু মানুষজনের ভিতরে একটা ক্ষোভ থাকবে, তাকে তো এক্সিকিউট করা হলো না, কিন্তু এটার কিন্তু কিছু সুদূর প্রসারী মানে রেজাল্ট আছে। কিন্তু এই যে যখন আপনার রায়টা হয়ে যাবে, অলরেডি রায় হওয়ার আগে মানুষের যে গণ অভ্যুত্থানে মানুষের যে ইমোশন, এটার কারণেই কিন্তু সে একমাত্র তার নিজস্ব মানে পার্সোনাল ফ্রেন্ড ছাড়া আর কোথাও তো জায়গা পায় নাই দুনিয়ার। তার তো প্রথমত এই যে ফ্লাইটটা ছিল হিন্দ এয়ারপোর্টে, এটা তো ছিল অনলি মানে স্টে ওভার লে ওভার ছিল 6 থেকে 7 ঘন্টার। আজকে সেটা 7 মাসে পরিণত হলো, কারণ তাকে কোনো দেশ আশ্রয় দেয়নি। তা আপনার যখন এই রায়টা হয়ে যাবে কনক্রিট, তখন যখন একটা জাজমেন্ট থাকবে, তখন তো আপনি সে কোথাও দুনিয়ার কোনো আদালতে, দুনিয়ার কোনো দেশে এইটার পরে সে কোথাও আশ্রয় পাবে না, সে কোথাও যে দাঁড়াতে পারবে না। তো এইটা কিন্তু খুব জরুরি। আশ্রয় পেয়েছে সেখানে তো থাকতে পারবে। সেখানে আসলে কি সে কি খুব আপনি কি মানে ওপেন পাবলিকে সে কি থাকতে পারছে? সেখানেও কিন্তু এসেনশিয়ালি একটা বন্দির মধ্যে তাকে থাকতে হচ্ছে, কারণ তার যে লাইফ থ্রেটটা। তো তাকে যদি ওই দেশ ফেরত নাও দেয়, এটা তো একটা আসলে কূটনৈতিক চ্যানেলের ব্যাপার। এখানে তো আমরা আইনজীবী অথবা সাধারণ মানুষ হিসেবে মন্তব্য করে তো লাভ নেই। জি, বিচার ব্যাপারে প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন, যেহেতু তার সরকার স্বল্পমেয়াদী, ফলে স্বল্পমেয়াদী সরকারের আমলে সব বিচার শেষ করা বা চূড়ান্ত পর্যায়ে যাওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু এই প্রক্রিয়াটি চলমান থাকবে, সেটা তিনি প্রত্যাশা করছেন, অন্যেরও তাই বলছেন। যদি এই সরকার উল্লেখযোগ্য মামলাগুলোর বা উল্লেখযোগ্য আসামি যারা মামলার, তাদের বিচার শেষ করে যেতে না পারেন, সেক্ষেত্রে যখন অন্য সরকার আসবে, রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে, সেক্ষেত্রে কি বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে? এখানে দুটা ব্যাপার আছে। একটা হলো তো যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, এটা তো একটা মানে উনি তো খুবই জ্ঞানী মানুষ, সে তার ট্রুথটা মানে ট্রুথ তো তিনি বলেছেন যে তার সরকারের আমলে একটা পর্যায়ে পৌঁছে যাবে, বাট শেষ তো হচ্ছে। হ্যাঁ, এটাই বললাম যে উনি যেহেতু একজন বুঝদার মানুষ, সে তার ট্রুথটা কিন্তু ওপেনলি পাবলিকের কাছে স্বীকার করে নিয়েছে যে এটা তো আসলে সম্ভব না প্রত্যেকটা জিনিসের বিচার করে যাওয়া। হাউএভার উনি যদি একটা প্রপার প্রসেস, আমরা বারবার বলি যেটা ডিউ প্রসেস যদি ডেভেলপ করে যান, যেটা একটা শক্ত জায়গায় মানে এবং আপনার এই বিচার প্রক্রিয়াটাকে ইন্ডিপেন্ডেন্ট করে যান, তখন তো তার গতিতে সে চলবে। এবং এমনভাবে যদি রেডি করে যেতে পারেন যে আরেকটা গভর্নমেন্ট এসেও এটাকে ইচ্ছা করলেই মানে আপনার উল্টে দিতে পারবে না, সেই প্রসেসটাকে রেডি করে দেয়া। আমার মনে হয় দেখেছি রাজনীতিতে ডিলে করা হয়, উল্টে দেওয়া হয় না, ডিলে করা হয়, নানান অজুহাতে মামলার গতি স্লথ হয়ে যায়। তা যদি পরের নির্বাচিত রাজনৈতিক সরকার যদি এটা করে থাকে, তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। কারণ কি, আপনার শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত। সে একটা বড় অংশ, বাংলাদেশের একটা বড় অংশকে খুবই রাজনৈতিক এবং অধিকার সচেতন করে রেখে গিয়েছে এই 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 জুলাই অভ্যুত্থান এবং তার আগের যে চরম ফ্যাসিবাদের যে আমলটার মাধ্যমে। সুতরাং মানুষ কিন্তু আর মেনে নিবে না। আপনি এখন যদি নতুন রাজনৈতিক দল এসে এটাকে নিয়ে ৯-৬ করতে থাকে, মানুষ কিন্তু আবার জেগে উঠবে এবং এটার বিরুদ্ধে তখন আবার বিরুদ্ধে ব্যালট পড়বে। ফলে আমরা আশা করতে পারি যে এটা চলমান থাকবে এবং থাকা উচিত। জি, আমি জনাব শাহরিয়ার আপনাকে চাইতে চাই, আপনাদের দলের একজন শীর্ষ নেতা জনাব সার্জিস আলম, তিনি গতকাল বলেছেন যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর আগ পর্যন্ত যাতে কেউ নির্বাচনের কথা ভুলেও না বলে, এটি নিয়ে নানান প্রতিক্রিয়া আলোচনা আছে। এই প্রক্রিয়া তো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং স্বাভাবিকভাবেও এই ধরনের একটি মামলার বিচার শেষ হতে সর্বোচ্চ আদালত পর্যন্ত অনেক সময় লাগে। সেই পর্যন্ত তো আর এই সরকারও থাকবে না, সে পর্যন্ত নির্বাচনও বসে থাকবে না। এটি নিয়ে আমরা বিএনপির প্রতিক্রিয়া শুনেছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, তিনিও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন
চাপ তৈরি না করতে বিচার প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে, এটি একটি আইনি প্রক্রিয়া, তারা ন্যায় বিচার নিশ্চিত করতে চান। ফলে এই রাজনৈতিক চাপ কেন, বা এটা কতটা বাস্তবসম্মত যে বিচার শেষ করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে তারপরে নির্বাচন, এই ব্যাপারে আমরা দুজনের বক্তব্য শুনে আপনার কাছে আসছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও এটি নিয়ে কথা বলেছেন, এবং জনাব তাজুল ইসলামও কথা বলেছেন। আমরা তাদের দুজনের বক্তব্যটা একটু শুনে আসি। বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়। হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কি চাপ তৈরি করছেন? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রসিকিউটর সাহেব নিজেই বললো যে জনগণ চাপেই দ্রুত, কারণ যার ঘা তার জলে বেশি। ঠিক আছে, তো জনগণ এই বিচার প্রক্রিয়াটা দ্রুতই চাবে, এবং এই বিচারের নামে কিন্তু প্রহসন আমরা দেখেছি। বিচারের নামে প্রহসন আপনি এই অপরাধ ট্রাইব্যুনালের বাইরেও যদি দেন, আপনি দেখেন যে এলাকায় এলাকায় যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলো কি পরিমাণ গণমামলা করা হয়েছে, সেই মামলাগুলো কি পরিমাণ রাজনৈতিকভাবে, রাজনৈতিক বিদ্বেষ থেকে করা হয়েছে, এবং এক একটা মামলায় 400-500 আসামিকে দেয়া হয়েছে। এগুলো কেন দেয়া হয়েছে? মামলাগুলোকে দুর্বল রাখার জন্য একটা ঘটনার ক্ষেত্রে, দ্বিতীয়ত অভ্যুত্থানের পরে যে মামলা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় মামলাগুলো নিয়ে বাণিজ্য করা হয়েছে, এবং সেই মামলাগুলো কারা দিয়েছেন? স্থানীয় চিহ্নিত বিএনপি নেতারা সেই মামলাগুলো দিয়েছেন, এবং সেখানে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দোসরের বাইরেও অনেক সাধারণ মানুষ, এমনকি এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেককেও তারা সেখানে আসামি করেছেন। তার মানে বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপিকে আপনি কখনো কথা বলতে দেখবেন না। বিগত 7 মাসে বলেন তো যে শেখ হাসিনা, তারা তো বিচার চায়। হ্যাঁ, দেখেন, ওই আপনাকে মাইক্রোফোন ধরার পর যদি বলে আপনি কি বিচার চান কিনা, বিচার তো বাংলাদেশের 20 কোটি জনগণ চায়, কিন্তু বিগত 7 মাসে বিএনপির একটা কর্মসূচি দেখান না বিচারের দাবিতে বিএনপির একটা কর্মসূচি আছে কিনা? নাই। বরং এলাকায় এলাকায় এই যে আপনার হচ্ছে আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারকে মানে খুবই হাস্যকর একটা ব্যবস্থায় পরিণত করার জন্য তারা কি করেছেন? এই ধরনের মামলা বাণিজ্য করেছেন, এবং সেই মামলা বাণিজ্যের ক্ষেত্রে তারা কি করেছেন? বিভিন্ন সাধারণ মানুষকে সেই মামলা অন্তর্ভুক্ত করার নাম করে তারা চাঁদাবাজি করেছেন। ঠিক আছে, এবং সেখানে প্রত্যেকে, যিনি শহীদ হয়েছেন তিনি ট্রাইব্যুনালে মামলা করতে চায়, তার পরিবার, বিএনপি নেতারা তাদেরকে প্রভাবিত করে তারা যেন ট্রাইব্যুনালে মামলা না করেন, তাদেরকে স্থানীয় থানায় মামলা করিয়েছেন, এবং যিনি মামলা করেছেন তিনি জানেনও না কতজনকে আসামি করা হয়েছে, এবং সেখানে কে টাকা দিচ্ছে নাকি কে টাকা দিচ্ছে না তার বিনিময় এগুলো করে বিএনপির লাভ কি? দেখেন, বিএনপি কিন্তু চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। বিএনপি আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নে এখন পর্যন্ত কোনো সঠিক উত্তর দেয় না। কেন দেয় না? কারণ প্রতিপক্ষ হিসেবে বিএনপির আওয়ামী লীগকে ফেস করা অনেক বেশি সহজতর, কারণ তারা যে মাফিয়া সিস্টেম তৈরি করেছে, এই মাফিয়া সিস্টেমে তারা জানে খেলাটা কি। অর্থাৎ বিএনপির কথা হচ্ছে বিগত 15 বছর তারা যে মাফিয়াতন্ত্রের হিস্সা থেকে বঞ্চিত হয়েছে, তারা এখন সেই হিস্সাটা চায়। তারা চায় না যে এই মাফিয়াতন্ত্র ভেঙে পড়ুক, তারা নতুন করে তার অংশগ্রহণ করতে চায়, এবং তারা মনে করে যে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে তারা ফেস করতে পারে, কারণ আওয়ামী লীগ আরেকটা মাফিয়া দল। তার মানে এক মাফিয়ার আরেক মাফিয়াকে ফেস করা সহজ। মাফিয়া কখনো পিপলকে, কখনো জনগণকে ফেস করতে চায় না। এবং এদের বাইরের যে অনেকগুলো পার্টি, এখানে এবি পার্টির কথা বলেন আর আপনি জাতীয় নাগরিক পার্টির কথা বলেন, আরো যে পার্টিগুলো রয়েছে, অনেকে কিন্তু পিপলের উইলের উপর পলিটিক্স করে, তারা কিন্তু মাফিয়ার উপর পলিটিক্স করে না। এই ধরনের শক্তিগুলোকে বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো দলগুলো ভয় পায়। এই কারণে বিচার প্রশ্ন দেখবেন বিএনপি এখন পর্যন্ত কোনো সঠিক উত্তর দেয় না, এবং বিএনপি যে বিচারকে নির্বাচনে সমতুল্য করে, প্যারালাল দাঁড় করায়, আমরা কখনো বিচারকে নির্বাচনে প্যারালাল দাঁড় করাই। তারা বলছে যে বিচারের জন্য নির্বাচন যাতে পিছিয়ে না যায়। অবশ্যই আপনি বিচার নিশ্চিত, আপনি যদি বিচার প্রক্রিয়া সঠিকভাবে নিশ্চিত না করতে পারেন, আপনি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারবেন না। কেন পারবেন না? আপনার হাসিনা 100 জন মানুষ নিয়ে পালিয়েছে, তার যে ডিসি, এসপি, তার এসআই, তার কনস্টেবল পর্যন্ত যারা সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে, আপনি এখন পর্যন্ত চিহ্নিত করতে পেরেছেন? এখন পর্যন্ত আপনি দেখেন, আমরা যদি 2000 শহীদের কথা বলি, এই 2000 শহীদকে হত্যার সাথে নিশ্চয়ই অন্তত 2000 পুলিশ জড়িত। অন্তত আপনি এখন পর্যন্ত বলেন তো কয়টা পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে?
এই ঘটনায় জড়িত থাকার কারণে কয়টা পুলিশের আপনার চাকরি গিয়েছে, তার মানে সাধারণ মানুষের বুকে যে পুলিশেরা গুলি করেছে তারা এখন পর্যন্ত পুলিশের চাকরিতে বহাল রয়েছে, অনেকের প্রমোশনও হয়েছে, অনেকের বদলিও হয়েছে, ঠিক আছে? তার মানে এই যে মানুষগুলো, এই যে অপরাধীগুলো কিন্তু এখন এই সিস্টেমে বিদ্যমান। আপনি বলুন তো, এই সিস্টেমের বিদ্যমান এই মানুষগুলো, আপনি তো নির্বাচন করতে গেলে এদেরকেই তো লাগবে, এদেরকে দিয়ে তো আপনি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন নির্বাচনে। আপনি কিভাবে আশা করেন তারা আপনাকে একটা ফেয়ার ইলেকশন দিবে? তাহলে আপনি নির্বাচনের প্রেমাইজ হিসেবে যখন আমরা বলি বিচার প্রক্রিয়াটিকে নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, আপনি সেখানে বিরোধিতা কোন গ্রাউন্ডে করেন? তাদেরকে তো আপনার বিচারের আওতায় আনতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আপনার হচ্ছে প্রশাসনের বিভিন্ন অংশের যারা এই 15 বছরের ফ্যাসিজমের সাথে জড়িত এবং জুলাই আগস্টের গণহত্যার সাথে জড়িত, যে ইউনোরা গুলির নির্দেশ দিয়েছে, যে ডিসিরা গুলির নির্দেশ দিয়েছে, কিংবা বিভিন্ন হচ্ছে সচিবরা যারা এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, বাংলাদেশকে যে হচ্ছে 15 বছর ধরে লুট করা হয়েছে, যে আমলারা তার সাথে জড়িত ছিল, এখন পর্যন্ত আপনি কয়জন আমলাকে এই ধরনের বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে অন্তর্বর্তী সরকারের? আপনি অন্তর্বর্তী সরকারকে সেই দায়িত্ব পালনের জন্য চাপ দেন। এই জন্য তো বললাম বিগত 7 মাসে বিএনপি এখন পর্যন্ত আপনার বিচারের দাবিতে বিএনপি কয়টি কর্মসূচি পালন করেছে? বিএনপি সকল কর্মসূচি নির্বাচন কেন্দ্রিক। 5ই আগস্টের একটা গণঅভ্যুত্থানের পর 7ই আগস্ট বিএনপি প্রথম যে কর্মসূচি পালন করে, সেই কর্মসূচি থেকে শুরু করে লাস্ট কর্মসূচি পর্যন্ত বিএনপি এখন পর্যন্ত যে ওয়ার্ডে কর্মী সভা করছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে তাদের নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি, বিচারের কোনো কর্মসূচি নেই। তারা যদি বিচারের কর্মসূচিটিও প্যারালাল পালন করতো, আমরা ভাবতাম বিএনপি বিচার এবং নির্বাচন প্যারালাল চায়। বরং আমরা বিচার এবং নির্বাচন দুইটাই চাই। কারণ আমরা যেমন বিচারের কথা বলি, আমরা বলি অবশ্যই নির্বাচন। এটা কি বাস্তবসম্মত? দেখেন, আপনি যখন বলবেন, আপনি যখন বিচারের কথা তুলবেনই না, আপনি যদি একটা মন্তব্যকে শুধুমাত্র এক পাক্ষিক থেকে আপনি যদি হচ্ছে বিশ্লেষণ করেন, তাহলে সেই বিশ্লেষণটি সঠিক হবে না। কারণ আপনার অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা আপনাকে বিচারের কথা বলতেই দিতে চায় না। তারা নিজেরাও বিচারের কথা বলে না, আপনি বিচারের কথা বললেই বলে যে তারা বিচার চায় শুধুমাত্র নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। আমরা বরং আপনাকে দেখে বলি যে দেখেন, আমরা বিচার যেমন চাই, আমরাও চাই নির্বাচন। এখন পর্যন্ত পরবর্তী নির্বাচনটি যে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, এবং গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচনটি কিভাবে একসাথে হতে পারে তার একটা প্রপার সলিউশন আমরা আপনাদেরকে দিয়েছি, তার একটা প্রপার সলিউশন আমরা সাধারণ মানুষকে দিয়েছি। কিন্তু বিএনপির বলেন তো, যে আগামী যে নির্বাচনে তারা কথা বলে, সেই নির্বাচনের প্রক্রিয়াটি কি হবে? বিএনপির কোনো সমাধান আছে? কোনো সমাধান নেই। সেই নির্বাচনের যে নির্বাচন কমিশনার আসবে, তারা কিভাবে নির্বাচিত হবেন? সেই নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে যে সরকার, তার প্রক্রিয়া কিরকম হবে? বিএনপির কোনো আলোচনা আছে? কোনো আলোচনা নেই। না, আপনাকে তো হচ্ছে খুবই স্ট্রাকচারাল ওয়েতে একটা সলিউশনে আসতে হবে। তাদের কোনো সলিউশন নাই। তাদের কথা হচ্ছে যে আমাদের নির্বাচন দরকার। কারণ হচ্ছে বিএনপি মনে করে এই মুহূর্তে বিএনপির ক্ষমতা গ্রহণের মাঝখানে শুধুমাত্র একটি বাধা, সেটি হচ্ছে নির্বাচন। আমরাও চাই নির্বাচন হোক, জনগণ যদি বিএনপিকে চায়, বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু তার আগে নির্বাচনের প্রক্রিয়া এবং যে সংস্কারের কথা বলি, সেই সংস্কারকে নিশ্চিত করতে হবে। দেখেন, একটু আমাকে 30 সেকেন্ড সময় দেন। বিচার, সংস্কার এবং নির্বাচন, এটি হচ্ছে ধাপে ধাপে একটি আরেকটার সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি প্রপার বিচারিক প্রক্রিয়া এনশিওর করে এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত না করতে পারেন, আপনি সংস্কারটি বাস্তবায়ন করতে পারবেন না, তারা আপনাকে সংস্কার করতে দিবে না। আর প্রপার সংস্কারটি যদি আপনি না করেন, সেই সংস্কার না করে আপনি যে নির্বাচনটি দিবেন, সেই নির্বাচনটি কখনো ফেয়ার ইলেকশন হবে না। কারণ এখন পর্যন্ত আপনার আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই বাংলাদেশের জাতীয় নির্বাচন করার মতো অনুকূল পরিস্থিতি। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির আলোচনায় আসবো ছোট্ট আরেকটা বিরতির পর। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত টক শো। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, এবারও ফিরে এসে আপনাদেরকে পাবো আশা করছি। ধন্যবাদ আরও একবার আমাদের সাথে থাকবার জন্য। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং জনাব SM শাহরিয়ার। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জনাব শাহরিয়ার বিরতির আগে যেটি বলছিলেন, সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক আমরা শুনছি 7 মাস ধরে। কিন্তু তিনটেই তো গুরুত্বপূর্ণ। কোনটা আগে কোনটা পরে, সবগুলো একসাথে কিনা, কোনটাকে এগিয়ে রাখবো, কোনটা হলে পরে বাকি দুটা হবে বা হবে না, এরকম অনেক কথাবার্তা আছে। আপনার বিবেচনা, এই তিনটার মধ্যে যদি আপনাকে অগ্রাধিকার ঠিক করতে বলি, কোনটাকে সবার আগে আনবেন? বিচার, সংস্কার, নির্বাচন? ফার্স্ট অফ অল, আপনি বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটাকে যদি মুখোমুখি দাঁড়া করে দেন, আপনি কিন্তু কোথাও যে পৌঁছাতে পারবেন না। সুতরাং এটা মুখোমুখি দাঁড়া করানো যাবেই না। এইটা তিনটাই হলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এন্ড গোল কিন্তু নির্বাচন, বাট দ্যাট ইজ নট দ্য অনলি গোল। একটাই গোল না কিন্তু। এবং নির্বাচন দিতে হলে এই সংস্কার এবং বিচারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু শেষ করে নির্বাচন, সেটা বাস্তবসম্মত কিনা? মানে শেষ বলতে শেষের তো কোনো শেষ নেই। কোন পর্যায়ে গেলে আপনার এটাই আমরা বলতে চাচ্ছি, কোন পর্যায়টাকে একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে কিন্তু সবগুলো রাজনৈতিক দলকে। এই যে কাদা ছোড়াছড়ি করলে
কিন্তু আমরা কোথাও পৌঁছাতে পারবো না। আপনার বিরোধী মতকেও নিতে হবে উইথ আ পিঞ্চ অফ সল্ট, যে ঠিক আছে এটা ওরা কি বলেছে আমি লজিকটা শুনি, এবং বিরোধীরাও কিন্তু আপনার কথাগুলো শুনতে হবে। আমরা কিন্তু ওই যে একটা দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি তো 16 বছর, কেউ কারো কথা শুনতে চায় না, সবাই সবাইকে শত্রুপক্ষ মনে করে। এইটা একটা রং আইডিয়া। মানে এই অসহিষ্ণুতা কি এখনো আমাদের রাজনীতিতে আছে? অবশ্যই আছে। আপনি গণ অভ্যুত্থানে একদিন ফ্যাসিস্ট যে উপরে যেটা ওটা পালায় গিয়েছে, কিন্তু আপনার মানুষের মানসিকতা তো একদিনে আপনি ঠিক হয়ে যায় নাই। হ্যাঁ, আমাদের অনেক কিছু নতুন মাইন্ডসেট এসেছে, বাট তাই বলে তো একদম পুরাটা যে চেঞ্জ হয়ে গেছে তা না। ইটস আ লং অ্যান্ড টিডিয়াস কালচারাল প্রসেসও কিন্তু। তো এই জন্য যে আমরা যে বারবার যে একবারই কিছু কেউ চাচ্ছে যে এখনই নির্বাচন, আপনি গাজীপুরের ঘটনাটাই দেখেন, ওখানে যে আওয়ামী লীগের লোকজন গোলাগুলি করলো, ওখানে কি যারা নির্বাচন চান তারা কি যে প্রোটেক্ট করতে পেরেছেন? যতদিন না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হবে ততদিন নির্বাচন দেওয়া মানে কি জানেন? আপনার যেটা আমার কলিগ বললেন যে আওয়ামী লীগ তো 100 জন পালিয়ে গিয়েছে, আর তো আপনার 99.99% যারা তারা তো এখানে বাংলাদেশে রয়ে গেছে এবং তাদের কাছে হিউজ টাকা আছে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? এইটা তো সরকারের একটা ফেলিয়ার, এটা আমরা বলছি, কিন্তু সরকার তো স্বীকার করছে না। এখন যারা থাকে তারা তাদের দোষটা স্বীকার করতে আসলে মনে হয় না চায়। এবং মানে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, হি ইজ আ কমপ্লিট ফেলিয়ার থ্রু অ্যান্ড থ্রু। তার ফেলিয়ারের কোনো মাত্রা নেই এবং সেটা স্বীকার করতেও মানে লজ্জা পায় না, মানে এটা স্বীকারও করে না। কি একটা অদ্ভুত ব্যাপার। আমরা তো অ্যাটলিস্ট গণ অভ্যুত্থানের পরে এতটুকু আশা করেছিলাম যে দায় নিয়ে তারা স্বীকার করবে। পদত্যাগ তো অনেকেই চাইছে কিন্তু তিনি পদত্যাগ করছেন না, তার মানে রাজনৈতিক সরকারের যেই আচরণ সেটাই কি আমরা দেখছি? কিছু কিছু তো দেখছি এটা এখন আপনার। এবং কেন উপদেষ্টা পরিষদের অন্য কলিগরা তার উপর কেন বলছেন না যে আইদার তোমাকে এটা পুরোটা টেক ওভার প্রপারলি করতে হবে অথবা ছেড়ে দিতে হবে? কারণ তুমি মাঝ বরাবর তো আর কতদিন চলবে, মানুষ আর কতদিন এটা দেখবে? না, প্রধান উপদেষ্টা যখন বলছেন যে অপরাধ মোটেও বাড়েনি, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবেন? প্রধান উপদেষ্টা যেই অ্যাঙ্গেল থেকে বলেছেন সেই অ্যাঙ্গেলটা আমি বুঝতে পেরেছি। পুলিশের স্ট্যাটিস্টিক্স কিন্তু সেটা বলে না, স্ট্যাটিস্টিক্স বলে বেড়েছে। পুলিশের স্ট্যাটিস্টিক্স মানে আপনি যদি ফ্যাসিস্ট হাসিনার রেজিমের যে স্ট্যাটিস্টিক্স সেটা তো অবশ্যই কখনো ট্রুথ তো রিফ্লেক্টেড হইতো না। এখনকার ওটার বলছি, ওটার সাথে যদি মিলান যেটা ট্রুথ কখনো রিফ্লেক্টেড হতো না, তখন আপনার তো এই আবার স্ট্যাটিস্টিক্সের কিন্তু এখনকার স্ট্যাটিস্টিক্সের মধ্যে ট্রুথ নাই। আমি যদি ধরে নিই এখনকার স্ট্যাটিস্টিক্সে ট্রুথ আছে এবং আগেরটাতে নাই, তাহলে তো অবশ্যই বেশি লাগবে। আপনি এই সমাজে বাস করছি, আমরা কি দেখছি না কি ঘটছে চতুর্দিকে? গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে যা আসছে, আপনি গণমাধ্যমে আপনি আমাকে বলেন, আমরা কিন্তু একটা এখানে একটা আমাদেরকে বাড়ি একটা ইন্ডিপেন্ডেন্ট চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু আপনি যেটা গণমাধ্যমে দেখছেন ঠিক আছে, অথবা সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ফলো করে প্রচার হতে দেখছি, কোথাকার কোন সাতকানিয়াতে কিছু হলো মনে হচ্ছে আমার বাসার নিচে হচ্ছে এরকম। কিন্তু আপনি ঢাকা শহরে হচ্ছে, কিন্তু আপনি কি আপনার এটা যেটা আমরা যেই ভলিউমে দেখছি মনে হচ্ছে সবাই এফেক্টেড, কিন্তু আপনি কি কোনো আপনার আত্মীয় স্বজন কেউ কি এফেক্টেড হয়েছে? সুতরাং যারা এফেক্টেড হয়েছে তারাও তো এই শহরের মানুষ। অবশ্যই শহরের মানুষ, কিন্তু এটা একটা তার মানে যা কিছু ঘটছে এখন, এটা কি আপনি স্বাভাবিক বলছেন? স্বাভাবিক বলছি না, আমি বলবো না ল অ্যান্ড অর্ডার খারাপ, কোনোদিনই স্বাভাবিক না, আমি তো সেটার জন্যই বললাম এটা ফেলিয়ার। বাট এইটা যে হাসিনা রেজিমের থেকে খারাপ হয়ে গিয়েছে, দ্যাট ইজ রং। না, মানুষ তো হাসিনা রেজিমের বাস্তবতা কেউ চাইবে না বা প্রত্যাশা করবে না, আরো ভালোটা প্রত্যাশা। সেটাই আমি বলছি যে সেটা আরো ভালোটা আমরা প্রত্যাশা করব, কিন্তু ওই রেজিমের সাথে তুলনা করে যখন বলছে যে এটার সংখ্যা বেড়েছে, এটা ভুল। কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে একটা গণ অভ্যুত্থানের পরে অনেকগুলা কেস, সরি আমি এই 7 মাসের পরিসংখ্যানও তাই, বা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের পরে কিন্তু অনেকগুলো নতুন মামলা দায়ের হয়েছে, যেটা হলো ওই খুন খারাপির প্রেক্ষাপটে নতুন যে অপরাধগুলো ঘটেছে, মানে আপনার ওটাও তো আছে স্ট্যাটিক্সে যে যেই 1400 ইয়া হলো। আসলে এই আলোচনা অনেক দীর্ঘ হবে, নিশ্চয়ই আমরা আরেকদিন করবো। জনাব শাহরিয়ার, আপনি আমাকে সংক্ষেপে বলেন, শেষ পর্যায়ে চলে আসছি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দেখছি আমরা গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে স্বচক্ষে, এ ব্যাপারে সরকারের ভূমিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা, স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা এবং অন্য অনেকের প্রতিক্রিয়া, তার পদত্যাগ, সবকিছু মিলিয়ে অভ্যুত্থানকারীদের নির্বাচিত সরকার যদি বলি আমরা ডক্টর ইউনূসের সরকারকে, সেই জায়গায় আপনি কতটা আশাবাদী বা হতাশ বা স্বাভাবিক মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন একজন ওসিকে প্রত্যাহার করেন
ফোনে, তখন আমরা দেখি পরের দিন ওই ওসির ট্রান্সফার হয় উখিয়াতে, যেটাকে পুলিশের ভাষায় বলে প্রমোশন, কারণ উখিয়া হচ্ছে মাদকের চ্যানেল, ওইখানে নাকি পয়সা বেশি। স্বরাষ্ট্র উপদেষ্টা কতটুকু দুর্বল বুঝতে পারছেন? আপনার 5ই আগস্টের পরে হচ্ছে যখন পিপিগুলো নিয়োগ হলো, বিএনপিপন্থী সাংবাদিকরা একচেটিয়া নিয়োগ পেলো, তারপর যখন হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের জামিন হলো, তারা কেন সেখানে বিরোধিতা করলো না? শীর্ষ সন্ত্রাসীগুলো কেন বেরিয়ে আসলো? আচ্ছা, আপনি প্রত্যেকটা থানায় থানায় যান, বিএনপি তো নিজেকে বৃহৎ রাজনৈতিক দল মনে করে, সেই বৃহৎ রাজনৈতিক দলে তো ওয়ার্ড ইউনিট পর্যন্ত কমিটি আছে, লোক আছে। আপনি প্রত্যেকটা থানায় যান, ওসির পাশে একটা করে চেয়ার দেখবেন, হয় বিএনপির নেতা বসে, নয়তো যুব দলের নেতা বসে। তারা বসে কি করে? তারা বসে তাদের যে হচ্ছে যে ইউনিট পর্যায়ে নেতারা ছিল, একটা ওসি যখন একটা এলাকায় যায়, তার কিন্তু এলাকা বুঝতে 6 মাস সময় লাগে। সে কিন্তু জানে না ওই এলাকায় মাদক ব্যবসা কে করে, ওই এলাকায় কিশোর গ্যাং কারা চালায়। তার দায়িত্ব কি ছিল? যে ওই পয়েন্টগুলোতে মাদক বিক্রি হয়, তারা মাদক ব্যবসার সাথে জড়িত, ওসিকে সহযোগিতা করা। বরং তারা ওসিদেরকে কি কাজে প্রভাবিত করলো? যে কোন কোন স্পটগুলোতে চাঁদাবাজি হয়, ওই চাঁদাবাজিগুলো আগে কারা নিয়ন্ত্রণ করতো? বিএনপির কে নিয়ন্ত্রণ করবে? আমরা অ্যানি ভাইয়ের মতো লোককে শুনি হালাল উপায়ে নাকি চাঁদাবাজির টাকা ভাগ করতে হবে, ঠিক আছে? তারা হচ্ছে চাঁদাবাজির ডিরেকশন দিল। এবার বলেন, আপনি ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই আপনি সমালোচনা করতে পারেন এবং অবশ্যই তার পদত্যাগ করা উচিত, কারণ এই যে আমি আপনাকে যে সিনারিওগুলো বললাম, এই সিনারিওগুলো উনি চেঞ্জ করতে পারছেন না। উনার উচিত মিডিয়ার সামনে এসে বলা যে এটা হচ্ছে রিয়েলিটি, এই রিয়েলিটি আমি ব্যক্তি উপদেষ্টা চেঞ্জ করতে পারছি না, তাই আমি আমার পথটি ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি কাজ করতে পারছি না। এরকম পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সের কারণে তিনি যে সেটা স্বীকার করছেন না, এর ব্যর্থতার দায় তাকে নিতে হবে এবং তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কিন্তু এই যে আপনার শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেয়া, সেখানে পিপিদেরকে প্রপারলি সেই জামিনের বিরোধিতা না করা, আপনার থানায় থানায় বিএনপি নেতাদের চাঁদাবাজির ভাগবটোয়ারা নিয়ে কাজ করা, বরং মাদক এবং কিশোর গ্যাংকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে কাজ না করা, এবং বিগত 15 বছর কিশোর গ্যাংরা কাদের হয়ে কাজ করেছে? স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাদের কর্মী বাহিনী হিসেবে কাজ করেছে। এই যে কিশোর গ্যাং যারা কাজ করেছে, এই যে ছাত্রলীগ যুবলীগের নেতারা যাদেরকে নেতৃত্ব দিয়েছে, তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতারে কেন আমরা সহযোগিতা করছি না? এই প্রপার সিনারিওকে যদি আপনি সাম আপ করেন, তাহলে আপনি বুঝবেন যে আমি 30 সেকেন্ড আপনার কাছে আরেকটা মন্তব্য জানতে চাইবো। বিএনপি এগুলো করছে আপনি বলছেন, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টা বলেছেন যে পরাজিত শক্তি, পতিত শক্তি আওয়ামী লীগ, তারাও নানানভাবে পরিস্থিতি তৈরি করছে এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, বিএনপির ভূমিকা আছে, আওয়ামী লীগের ভূমিকা আছে, আরও অনেকের ভূমিকা আছে, ধরে নিলাম। কিন্তু শেষ বিচারে জনগণের নিরাপত্তা দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকারের কাজ। সরকার কেন এই কাজটা সফলভাবে করতে পারছে না? দেখেন, আমি আপনাকে লাস্ট 1 মিনিটে যে কথা বললাম সেটা হচ্ছে কেনর উত্তর, আর হচ্ছে কেন এই অ্যাকচুয়াল সিনারিও জনগণের সামনে এসে প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন না, এটা হচ্ছে তার ব্যর্থতা। তিনি যদি কোনো চাপ অনুভব করে থাকেন, আরো কঠোর হতে অসুবিধা কোথায়? এই স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোরতা নমুনা আপনাকে দেখালাম। উনি কঠোর হিসেবে ওসিকে প্রত্যাহার করেন, সেই ওসি পরের দিন হচ্ছে বদলি হয় উখিয়াতে, কর্তৃত্ব তো তাদেরকেই দেওয়া হচ্ছে। উনি এই যে উনার অর্ডারকে যে হচ্ছে পুলিশের ভেতরের লোকজন হচ্ছে পালন করছে না, কেন করছে না, এই সিনারিও তো উনাকে প্রকাশ করতে হবে এবং এটা উনার ব্যর্থতা। এই ব্যর্থতা তো উনাকে মিডিয়ার সামনে এসে সিনারিও গুলো উল্লেখ করে উনাকে এটা বক্তব্য দিতে হবে। তার মানে সেই তথ্যগুলো সরকার বলছে না বলেই মানুষ সরকারকে দায়ী করছে। উনি কেন দিচ্ছেন আমরা জানি না, ঠিক আছে? উনার বিশেষ কোন দলের প্রতি দুর্বলতা থাকতেও পারে, সেই দুর্বলতার দায়ভার এবং সেই ব্যর্থতার দায়ভার উনাকে অবশ্যই নিতে হবে এবং ভবিষ্যতে বাংলাদেশে উনার এই কর্মকাণ্ডের অবশ্যই পর্যালোচনা হবে এবং সেই পর্যালোচনার ভিত্তিতে উনাকে জনগণের কাছে অবশ্যই দায়বদ্ধ। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জনাব শাহরিয়ার, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিলি। আপনারা যারা শুরু থেকে দেখছেন বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী সপ্তাহে, তার মানে রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।